সুন্দরবন বিশ্বের বৃহত্তম বদ্বীপের দক্ষিণে। সমুদ্র উপকূল, বন জঙ্গলে ঘেরা, জলে কুমির, ডাঙায় বাঘের খাস তালু। সেখানকার বিচ্ছিন্ন সেই ছোট ছোট গ্রামগুলি আলাদা আলাদা দ্বীপে ছড়ানো। সাধারণ অল্প ও মধ্যবিত্তের সরল মানুষেরা সেখানকার অধিবাসী। অস্বাস্থ্য, অভাব, সাপখোপ, দক্ষিণ বায়, বনবিবির চেলা, বড় বেড়াল। সুন্দর এলাকায় বাঘের নাম উচ্চারণ বারণ। এছাড়াও ডাকাত ও চোরাচালানকারী এখানকার নিত্য উপদ্রব। সুন্দরবনের গভীরে গ্রামগুলিতে প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি লেগেই আছে, আর ডাকাতের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন হাল হয়েছে যে কোনো বিবাহযোগ্য মেয়ের যদি কোনো ধনী ঘরে বিয়ে সম্বন্ধ ঠিক হয়, তবে সেই মেয়ের মুখে আনন্দের হাসির বদলে চোখে জল দেখা যায়। কারণ জিজ্ঞাসা করলে বলে, কাঁদবো না, যে কোনো দিন যে কোনো ডাকাত এসে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে চলে যাবে, আমাদের মেরে রেখে যাবে সবাইকে। তখন আমার কি হবে বলো? প্রাণে বেঁচে থাকলে অকাল বৈধব্য, নিঃসহায়, অসহায়তা এখানকার যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। পুলিশ বিভাগের এহেন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা। সরকারের অস্তিত্বই যেন বিপন্ন হয়ে পড়েছে এই এলাকায়। এই রকম অবস্থায় আমার উপর ভার পড়ল সুন্দরবন এলাকার সম্পত্তি ঘটে যাওয়া কয়েকটা বড় ডাকাতির মামলা তদন্ত করার। আমি তখন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির জোনাল ইন্সপেক্টর। অনুসন্ধান করে জানলাম সব ক্ষেত্রেই ডাকাতির ধরন হুবহু এক। মোডাস অপারেন্ডি বা কর্মকাণ্ড ধারা দেখে মনে হলো দলে একাধিক, অর্থাৎ 2-3টে থাকলেও একদল বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতি করছে। সেই দলের যে নেতা বা সর্দার, ওস্তাদজি যাকে বলা হয়, তার হাতের নিশানা অব্যর্থ। যাদের এমন অব্যর্থ হাতের নিশানা, ইংরেজিতে তাদের বলা হয় ক্যাকশট। প্রতিটি কেসেই ডাকাতির উদ্দেশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, খুনও হয়েছে একাধিক। আইনের চোখে যেখানে ডাকাতি সহ নরহত্যা হয়েছে বা ডাকাতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে, সেসব ডাকাতিতে অপরাধের গুরুত্ব বেশি। নিহত ব্যক্তিরা অধিকাংশই গ্রামবাসী, যারা ডাকাতির সময় গৃহস্থকে বাঁচাতে বা তার সাহায্যের জন্য এগিয়ে এসেছে, তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ডাকাতরা। এক একটি গুলি এক একটি মানুষকে ধরাশায়ী করে দিয়েছে। গুলি ছোড়া হয়েছে বুক ও মাথা তাক করে। আর বন্দুক ব্যবহারের নিপুণতা না থাকলে অনেক দূর থেকে অন্ধকারের মধ্যে এমন লক্ষ্য করে গুলি ছোড়া সম্ভব নয়। একবার ডাকাতের দলটি গোটা গ্রামের উপর চড়াও হয়। প্রতিটি বাড়িতে হাত দিয়ে লুটতরাজ অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, মেয়েদেরও রেহাই দেয়নি। তাদের গায়ের গয়নাগাটি কেড়ে কুড়ে তো নেয়, উপরন্তু অসম্মান করে চূড়ান্ত। জানা গেল এটা ডাকাত দলের প্রতিশোধমূলক অ্যাকশন। ওই গ্রামে নাকি ডাকাত দল তাদের লুটের মাল ও বেআইনি অস্ত্রশস্ত্র গোপন জায়গায় মজুদ রাখত। গ্রামবাসীরা গোপনে পুলিশকে খবর দেয়। ফলে পুলিশ থেকে ডাকাত দলের উপর বেশ কিছুটা হামলা, চোটপাট ও অনেক ডাকাত গ্রেপ্তার হয়ে যায়। তারই দরুন গ্রামবাসীকে শাস্তি দিত ডাকাত দলের এই ব্যবস্থা। যাই হোক, সিআইডি অফিসার আমি গোপন চর মারফত পুলিশের নথিপত্র ঘেঁটে ডাকাতের দলটি সম্পর্কে অনুসন্ধান করে জানতে পারলুম তাদের সর্দারের নাম তালেবর মিয়া। আরও জানা গেল তালেবর মিয়ার একটি রোগ আছে। যেসব মেয়ে দেশে অসম্মান করত, তাদের মধ্যে একটি মেয়ে বলেছে তালেবরে নাকি কয়েক মিনিট অন্তর অন্তর চোখ দিয়ে এক ফোঁটা করে জল গড়িয়ে পড়ে, আর সে একটা রুমাল দিয়ে তার চোখ মোছে। এই খবরটুকুর বাইরে আর কোনো খবরই জোগাড় করতে পারলাম না। তবে তার চেহারার একটা মোটামুটি বর্ণনা পাওয়া গেল ডাকাতি হওয়া বাড়ির লোকজনদের কাছ থেকে। কয়েকদিন পরে গোপন সূত্রে জানতে পারলাম তালেবরের ছেড়ে আশিভরের একটা ধান কল আছে। গোটা সুন্দরবন এলাকা ও তার সঙ্গে সমগ্র জেলার ধান কলগুলোর খোঁজ নেওয়া হলো। কোথাও তালেবর বা তার ছেলে আশিভরের নাম পাওয়া গেল না। মুতালিব নামের একটা লোকের খোঁজ পাওয়া গেল। এক সময় একটা ধান কল ছিল তার, কিন্তু এখন আর সে ধরনের কোনো অস্তিত্ব নেই। সেটা এখন বিক্রি হয়ে অন্যের হাতে চলে গেছে। তালিকা থেকে সেই ধান কলটির ঠিকানা নিয়ে সহকারী সিজ্ঞান সর্বজ্ঞকেও জানালাম কথাটা। বললাম, মোতালিব মিয়ার বাবার নাম পেয়েছি আসির উদ্দিন। যদি বাপ ছেলে নাম পাল্টাপাল্টি করে থাকে,
তবে এই মোতালবি হয়তো আসিবর আর আসিরুদ্দিন তালেবর মিয়া। নামের বর্ণ ঈষৎ বদল করেছে। বিষয়টা একবার তদন্ত করে দেখা উচিত, তাই নয়? সর্বজ্ঞ বলল, হ্যাঁ নিশ্চয়ই দাদা। বলেন তো, আমি আপনার ওয়াচার অমূল্যকে নিয়ে ওদের গ্রামে যাই। তালেবরের শারীরিক লক্ষণগুলো আমি মনে রেখেছি। যদি তেমন লোককে ট্রেস করতে পারি তবে নিকটবর্তী কোনো থানা থেকে রেডিওগ্রাম করে আপনাদেরকে খবর দেব দাদা। হ্যাঁ, উইশ ইউর গুড লাক। আর বেশি কথা না বলে শুধু এই সংক্ষিপ্ত সম্মতিটুকু দিয়ে বিদায় দিই সর্বজ্ঞকে। সর্বজ্ঞ সেদিনই একসময় অমূল্যকে নিয়ে মোতালিব মিয়ার তথা আসিরুদ্দিনের গ্রামের উদ্দেশ্যে রওনা হল। সুন্দরবনের দলবদ্ধ ডাকাতি দমনের কাজে ও জোনাল সিআইডি অফিসার হিসাবে আমাকে স্বেচ্ছা সহায়তা দানের সানন্দে এবার এগিয়ে এসেছে সর্বজ্ঞ। 3-4 দিন পর্যন্ত সর্বজ্ঞর আর কোনো খবর পেলাম না। হঠাৎ একদিন রেডিওগ্রামে খবর পেলাম সেই দিনই সকালে তালেবর মিয়া ধরা পড়েছে। খবর পেয়ে নিজেই ছুটলাম। মোতালিব মিয়ার বাড়ির নিকটবর্তী থানায় যখন পৌঁছালাম তার আগে থেকেই সর্বজ্ঞ ও অমূল্য সেখানে উপস্থিত। আর থানার হাজতে তালেবর তখন বন্দী। সে তার পরিচয় গোপন করল না। সর্বজ্ঞ আমাকে বলল, কি করে তালেবরকে গ্রেপ্তার করা সম্ভব হলো? সর্বজ্ঞ বলতে লাগলো, দাদা, আমরা দুজনে ছেঁড়া লুঙ্গি আর ময়লা তেল চিটে ফতুয়া পরে মোটর টায়ারের চটি পায়ে ঝাঁকা মাথায় ডিমের পাইকার সেজে তালেবরের গায়ে ডিম কিনতে শুরু করলাম। সেখানে লোকের কাছে শুনলাম গাঁয়ের বড় জোরদার ও সভ্রান্ত ব্যক্তি আসিরুদ্দিন মিয়া গত 3-4 বছরে সনামে বেনামে প্রায় 150 বিঘে জমির মালিক হয়েছে। মিয়া সাহেব খুব ধার্মিক লোক, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বয়স বেশি, তাই বাড়ির বাইরে বেরোন না। সন্ধ্যের সময় মাঝে মাঝে নিজের বৈঠকখানায় এসে বসেন। তারপর সাঁঝের আধার নামলেও বদনা হাতে একবার মাঠে যান। এই পর্যন্ত খবর পেয়ে ঠিক করলাম যে করেই হোক লোকটাকে একবার দেখতে হবে। তককে তককে থেকে তার পরদিন সন্ধ্যাতে দেখলাম আসিরুদ্দিন মিয়াকে। আমার মন বলল এই তালেবর, কিন্তু চিন্তা হলো কি করে ওকে পাকড়াও করা যায়। আমাদের দুজনের, আমার বাবা মা ওয়াচার অমূল্য, কারো কাছেই কোনো হাতিয়ার নেই। ইচ্ছে করেই নিইনি সন্দেহ এড়াবার জন্যে। ডাকাতের সর্দার যখন, তখন ওর দলের লোকেরা নিশ্চয়ই কাছে পিঠে কোথাও থাকে। মহা ভাবনায় পড়লাম। তবুও ঠিক করলাম পরের দিন সন্ধ্যার মধ্যে যে করে হোক ওকে আমি ধরবই। পরদিন সন্ধ্যার পরে মিয়া সাহেব বদনা হাতে মাঠে নামতেই দুজনে ঝাপটে ধরলাম তাকে। তার আগে ওর চোখ থেকে কয়েক মিনিট অন্তর অন্তর জল পড়া লক্ষ্য করেছি। মুহূর্তেই আমি গ্রাম্য শ্রমিকের স্কন্ধ তথা শিরভূষণ আমার মাথার গামছাটা দিয়ে মিয়া সাহেবকে আচ্ছা করে বেঁধে ফেললাম পিছন মোড়া করে। বাদুখানাও, যাকে বলে বাজারের কচ্ছপ বাঁধা। এই অবস্থায় মক্কেল তালেবরকে কাঁধে নিয়ে আমরা দুজনে ছুটলাম মাঠ ভেঙে কোনাকুনি। পুরো 7 মাইল পথ লোকটাকে কাঁধে করে দৌড়ে এনেছি। তারপর থানার বারান্দায় নামিয়ে দিলাম। প্রথমটায় আমাদের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি করে পালাবার চেষ্টা করেছিল তালেবর। ভেবেছিল ওর কোনো শত্রু পক্ষই হয়তো ওকে খুন করবার মতলবে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা ওকে বললাম আমরা পুলিশের লোক, জোনাল সিআইডি ইন্সপেক্টর মিস্টার ব্যানার্জির অধীনে, তারপর থেকে তালেবর আর কোনো ধস্তাধস্তি করেনি। তালেবরকে জিজ্ঞাসা করতে সেও একই কথা বলল। হেসে জবাব দিল, কথা একেই বলে নসিব। তালেবর মিয়াকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করিনি কোনোদিন, কিন্তু আজ সত্যিই হেরে গেছি। আর একটা মাস কোন রকমে গা ঢাকা দিয়ে কাটাতে পারলেই মক্কায় পাড়ি দিতাম। যাক, একেই বলে কিসমত কি বাত, মালিকের হাত। নবী বুদ্ধির খেলা, বুদ্ধির খেলায় শেষ ধানেতেই আমার হাল হলো। আমি বললাম, বড় ওস্তাদের মারও শেষ রাতেই হয়। তালেবর ঘাড় নেড়ে সাই দিল আমার কথায়। বলল, বিলক্ষণ, আপনি যে হুজুর বড় ওস্তাদের সেরা তাতে আর সন্দেহ কি। আর তেমনই ওস্তাদ আপনার যোগ্য সাগরের চেলা চামুন্ডারা। আমার ঘাট হয়েছে হুজুর, কুসুর মানছি। আপনার হাতে হেরেও আনন্দে আছি। আমি আগেই বুঝেছিলাম আমার খেল একদিন না একদিন খতম হবেই। যে গুনাহ করেছি এতকাল, নিরীহ লোকের মাথায় বাড়ি দিয়ে সর্বনাশ করে,
কত অসহায় নারী পুরুষের অকারণ চোখের পানি ঝরিয়ে দুধের বাচ্চার মুখের খাবার কেড়ে নিয়ে, তার সাজা তো আমাকে পেতেই হবে। খেসারত গুণগার শুনতেই হবে, হিসেব নিকেশ চুকাতে হবে পরম ন্যায় বিচারক খোদা তাল্লার দরবারে। মানুষের কোনো কসুর খেলাপি তার সদা সতর্ক নজর এড়ায় না। আমার পাপের জন্যই আমার ভাগ্য শেষ অবধি বোধ হয় মক্কা শরীফে হজে যাওয়া হলো না। টাকা পয়সা সহায় সম্বল যথেষ্ট থাকা সত্ত্বেও, কারণ আল্লাহ তো পাপীকে প্রশ্রয় দেন না। সব জেনে শুনেও কেন যে? আমি বললাম, হ্যাঁ ঠিক তাই তালেবর, একথা খালি আজ প্রথম তোমার মুখেই শুনছি না। যত পাপীদের সঙ্গে আজ পর্যন্ত আমার মোকাবেলা হয়েছে তাদের অনেকের মুখে শুনেছি এই একই খোদোক্তি, আফসোসের সুর। তালেবর ধরা পড়বার পর পূর্ণ স্বীকারোক্তি করেছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে নানা জায়গায় আমাদের অতর্কিত হানায় ধরা পড়েছিল বহু পুরনো পাপী, উদ্ধার হয়েছিল বহু লুটের মাল, ডাকাতি রাহাজানি ছিনতাই করে ছিনিয়ে নেওয়া টাকা পয়সা, গয়নাগাটি, মূল্যবান সামগ্রী আর অপরাধের হাতিয়ার, আগ্নেয়াস্ত্রগুলি, বন্দুক, বোমা। বেশ কয়েকটা বড় বড় ডাকাত দলের চাঁয়রা ধরা পড়াতে ও তাদের একের পর এক মামলায় চালান দেয়ায় দীর্ঘমেয়াদী শ্রীঘর বাসের পাকাপাকি বন্দোবস্ত হওয়াতে সমগ্র সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ডাকাতির হিড়িক একই রকম প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। ফলে হাঁপ ছেড়ে যেমন বাঁচলুম স্থানীয় থানা পুলিশের সঙ্গে আমরা, মানে গোয়েন্দা কর্মী, তেমনি বাঁচল সুন্দরবনবাসী। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।